হ্যালো মুভি লাভার্সরা, কেমন আছেন সবাই? আজকে আমরা এক্সপ্লেন করতে চাচ্ছি মারিসান নামের তামিল মুভিটি, একটি থ্রিলার ড্রামা যা তার চমকপ্রদ প্লট টুইস্টের জন্য পরিচিত। ছবিটি মূলত একটি ধীর গতির শুরু দিয়ে দর্শকদের কৌতূহল বাড়ায় এবং তারপর ধীরে ধীরে গল্পের গভীরে প্রবেশ করে। এতে একাধিক চরিত্র এবং তাদের জীবনের ঘটনা দেখানো হয়, যা একে অপরের সাথে অপ্রত্যাশিতভাবে জড়িত। মুভিটির মূল আকর্ষণ হলো এর ক্লাইম্যাক্সের আগের প্লট টুইস্ট। এটি এমন একটি ঘটনা প্রকাশ করে যা দর্শককে সম্পূর্ণ হতবাক করে দেয়। এই টুইস্টটি শুধুমাত্র একটি চমক নয়, বরং গল্পের মূল থিমকে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র দিবাকে। সদ্য জেল থেকে বেরিয়ে সে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে এবং উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। দিবাকে তার মায়ের কাছে যেতে দেখা যায়, যিনি গ্রামে থাকেন। ঘুরতে ঘুরতে দিবা একটা জায়গায় পৌঁছায়। সেখানে সে দেখতে পায় একজন ব্যক্তি পুকুরে ডুব দিয়ে গোসল করছেন এবং মোবাইলে গান শুনছেন। এই সুযোগে দিবা তার মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর দিবা সেই ফোনের সিম এবং মেমোরি কার্ডটি বের করে ফেলে। এই ঘটনাই আমাদের কাছে প্রকাশ করে যে দিবা একজন চোর। এরপর দিবা একটি বাসে করে অন্য একটি জায়গায় যাত্রা শুরু করে। সেখানে একটি সমুদ্র সৈকত দেখতে পেয়ে সে পাশে বসে সেই মুহূর্তটি উপভোগ করে। দীপা এরপর একটি সিনেমা হলে সিনেমা দেখতে চায়, কিন্তু সে সিনেমাটি উপভোগ করতে পারে না, তাই মাঝপথেই হল থেকে বেরিয়ে আসে। সিনেমা হলের পার্কিং লটে সে একটি বাইক দেখতে পায়, যার চাবিও লাগানো ছিল। দিবা সেই বাইকটি চুরি করে সেখান থেকে চলে যায়। আরো কিছু দূর যাওয়ার পর সে অন্য একটি বাইকের নম্বর প্লেট খুলে তার বাইকে লাগিয়ে নেয়। এবার দিবা সেই বাইক নিয়ে নগর কোয়াল নামের একটি গ্রামের দিকে যাত্রা শুরু করে। পথে একটি বাড়ি দেখা যায়, যার সব আলো নেভানো। দিভা বুঝতে পারে যে বাড়িতে হয়তো কেউ নেই। সে ভাবে, এই বাড়ি থেকে চুরি করলে আমার এক সপ্তাহের খরচ উঠে যাবে। এই ভেবে সে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে। হঠাৎ সে ঘরের মধ্যে একজনকে দেখতে পায়। সে ব্যক্তির নাম বেলান। বেলান দিবাকে দেখে বলে, কুমার, তুমি এসেছো? বেলান দিবাকে দেখে বলে ওঠে, এতদিন তোমার অপেক্ষায় ছিলাম বাবা, কবে আসবে? বেলানের এই কথা শুনে দিবা চমকে যায়। সে ভাবে, এই লোকটা আমাকে ছেলে বলছে কেন? দিবা দেখতে পায় বেলানের হাত বাঁধা, তাই সে দ্রুত তার মুখ চেপে ধরে এবং বলে, তুমি কিছু বলো না, তুমি কি জানো আমি কে? বেলান তখন বলে, আরে কুমার, তুমি কবে থেকে এমন বদলে গেলে? এমন কথা বলছো কেন? আমি তোমার বাবা, তাই না? দিবা জানায়, না, আমি তোমার ছেলে নই। এই কথা শুনে বেলান দুঃখ প্রকাশ করে বলে, দুঃখিত বাবা, আমার অলঝেইমার রোগ আছে। এই কারণে আমি সবকিছু ভুলে যেতে থাকি। তোমাকে দেখে মনে হলো আমার ছেলে এসেছে। বেলান জানায়, আমার রোগের কারণে আমার ছেলে আমাকে সবসময় এই ঘরে বেঁধে রাখে, যাতে আমি পালিয়ে বা অন্য কোথাও না চলে যাই। প্রতিদিন এভাবে বাধা থাকা আমার আর ভালো লাগে না। দয়া করে আমাকে সাহায্য করো, আমার হাতগুলো খুলে দাও। দিবা যেহেতু চুরি করতে এসেছিল, তাই সে বেলানের কথায় কান্না দিয়ে সারা বাড়ি তল্লাশি করতে শুরু করে। বেলান তখন বলে, বাবা, যত খুশি খুঁজতে পারো, এক টাকাও পাবে না। সব টাকাই ব্যাংকে আছে। যদি আমাকে এখান থেকে নিয়ে যাও, তাহলে আমি তোমাকে 25,000 টাকা দেব। দিবা এসব টাকার লোভে বেলানের সঙ্গে যেতে রাজি হয়। বেলান জানায় যে তার কাছে নগদ টাকা নেই, এটিএম থেকে তুলতে হবে। সব ঠিক আছে ভেবে বেলানের হাতের হাতকড়া খুলে দেয়। বেলান এরপর দিবার সঙ্গে এটিএম এ যায়। সেখানে বেলান তার এটিএম পিন নাম্বারটি ভুলে যায়, যা দিবাকে অবাক করে তোলে। অনেক চেষ্টার পর সে পিন নম্বর মনে করতে পারে এবং এটিএম থেকে টাকা তোলে। টাকা তোলার সময় দিবার নজর বেলানের ব্যাংক ব্যালেন্সের দিকে যায়। সে দেখতে পায় বেলানের অ্যাকাউন্টে প্রায় 25 লাখ টাকা আছে। এত বিশাল অঙ্কের টাকা দেখে দিবা মনে মনে ভাবে, যে কোনো উপায়ে আমি এই লোকটার কাছ থেকে সব টাকা চুরি করে নেব, তাহলে আমার জীবন গুছিয়ে নিতে পারবো। বেলা দিবাকে 25,000 টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। দিবা তখন তাকে জিজ্ঞেস করে, স্যার, এখান থেকে একা কোথায় যাবেন? আপনার তো স্মৃতিশক্তিরও সমস্যা আছে। বেলান জানায়,
পাশের গ্রামেই তার মেয়ের বাড়ি, সে সেখানেই যাচ্ছে। দিবা তখন বেলানকে তার বাইকে বসতে বলে এবং জানায় যে সে তাকে বাস স্টপে নামিয়ে দেবে। এরপর তারা দুজনেই বাস স্টপের দিকে রওনা দেয়। পথে বেলান ভাবতে শুরু করে যে সে যদি তার মেয়ের বাড়িতে যায় তাহলে তার ছেলে কুমার সেখানে পৌঁছে যাবে এবং তাকে আবার বেঁধে রাখবে। এই ভেবে সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। বেলান দিবাকে বলে, আমি এখন আমার মেয়ের বাড়িতে যাব না, আমি তিরুভানামালাইতে এক বন্ধুর বাড়িতে যাব। বাবা, আমাকে ওই বাসে বসিয়ে দাও। দিবা তখন বলে, আরে স্যার, আমিও তো তিরুবানামালাই যাচ্ছি, বাসের টিকিটের টাকা দিয়ে আমার বাইকে পেট্রোল ভরে দিন, তাহলেই হবে। দুজনে একসাথে যাব, আমি আপনাকে আপনার বন্ধুর বাড়িতে নামিয়ে দেব। বেলান এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তারা দুজনেই তিরুভানামালাইয়ের দিকে রওনা দেয়। একটু যাওয়ার পর দিবা বেলানকে জানায় যে গাড়ির পেট্রোল প্রায় শেষ, টাকা দিলে পেট্রোল ভরে দেবে। বেলান জানায় তার কাছে নগদ টাকা নেই, সব টাকা ব্যাংকে আছে। ফলে তারা দুজনেই আবার এটিএম এ যায়। দিবা বলে, স্যার, আপনি এখানে অপেক্ষা করুন, আমি টাকা তুলে নিয়ে আসছি। বেলান দিবাকে এটিএম কার্ডের পিন নম্বর বলে দেয়, কিন্তু সেই নম্বরটি ভুল ছিল। বেলানের ভুলে যাওয়ার রোগ থাকার কারণে সে বারবার এটিএম এর পিন নম্বর ভুলে যায়, যার ফলে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। পরের দিন সকালে তারা দুজনেই একটি হোটেলে নাস্তা করতে যায়। সেখানে বেলান দিবাকে একটি ডায়েরি দেয় এবং তার সম্পর্কে সবকিছু লিখে রাখতে বলে, যেমন তার নিজের সম্পর্কে, এবং দিবাকে তার পিন নম্বর লিখে দিতে বলে। বেলানও তার মনে থাকা সবকিছু লিখতে শুরু করে, যেমন তার নাম, তার ছেলের নাম, বাড়ির ঠিকানা ইত্যাদি। কিছুক্ষণ পর দিবা হোটেল থেকে বের হয়ে বেলানকে কোথাও দেখতে পায় না। আশেপাশে তাকিয়ে এসে দেখতে পায় বেলান বাসে উঠে কোথাও যাচ্ছে। দিবা দ্রুত সেই বাসে উঠে এবং বেলানকে বলে, স্যার, আপনি বাসে উঠলেন কেন? আমাদের তো একসাথেই যেতে হবে। বেলান অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি বাবা? দিবা তখন বলে, আরে স্যার, আমি দিবা। বেলান জানায়, দিবাকে? আমি কোনো দিবাকে চিনি না। এই কথা শুনে বাসে থাকা যাত্রীরা মনে করে দিবা হয়তো বেলানকে অপহরণ করার চেষ্টা করছে। একজন যাত্রী বলে ওঠে, বাসে থানায় নিয়ে যেতে হবে। দিবা তখন বলে, আমি ওনার সাথেই আছি, বিশ্বাস না হলে ওনার পকেটে একটা ডায়েরি আছে, দেখুন। যাত্রীরা বেলানের পকেট থেকে ডায়েরিটি বের করে দেখতে পায়, সেখানে দিবার নাম্বার এবং ফোন নাম্বার লেখা আছে। যখন তারা সেই নম্বরে ফোন করে তখন দিবার ফোন বেজে ওঠে। বেলানেরও দিবাকে মনে পড়ে যায়। এরপর দুজনেই আবার যাত্রা শুরু করে। হাইওয়েতে প্রচন্ড গরমের কারণে বেলা দিবাকে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার কথা বলে। তারা একটি শর্টকাট পথ ধরে এগোতে থাকে। পথে দিবা এক ছাগল বিক্রেতাকে দেখতে পায়। দিবা ইচ্ছে করে সে ছাগলটির ধাক্কা দেয়। ছাগল বিক্রেতা তখন হট্টগোল শুরু করে, ক্ষতিপূরণ দাবি করে। দিবা ২,০০০ দিতে চাইলেও লোকটি ৩,০০০ দাবি করে। তাদের কাছে তখন নগদ টাকা ছিল না। বেলান তার এটিএম কার্ড ও পিন নাম্বার দিবাকে দিয়ে টাকা তুলে আনতে বলে। দিবা যখন এটিএম থেকে ৩,০০০ তোলে এবং ব্যাংক ব্যালেন্স দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ অ্যাকাউন্টে মাত্র ৮,০০০ টাকা ছিল। দিবা ভাবতে থাকে, ২৫ লাখ টাকা কমে ৮,০০০ হলো কি করে? যাই হোক, দিবা টাকা নিয়ে বেলানের কাছে ফিরে আসে। ততক্ষণে বেলান ছাগল বিক্রেতাদের কাছে বলেছে যে তার ছেলে দিবা পুলিশে চাকরি করে এবং বর্তমানে ছুটিতে আছে, তাই তারা দুজনে বেড়াতে এসেছে। দিবা যখন ছাগল বিক্রেতাদের টাকা দিতে চায় তখন তারা আর টাকা নিতে রাজি হয় না। ছাগল বিক্রেতারা বলে, স্যার, আমরা আপনার কাছ থেকে টাকা নেব না। তারা জানায় যে বেলান তাদের একটি ভালো ওষুধের কথা বলেছে, যা দিয়ে ছাগলটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, তাই তারা আর কোনো ঝামেলা চায় না। এরপর দিবা লক্ষ্য করে যে বেলানের পার্সে দুটি এটিএম কার্ড আছে, তার মানে বেলানের দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। দ্বিতীয় কার্ডটিতে সম্ভবত ২৫ লাখ টাকা আছে। বেলান ভুল করে অন্য এটিএম কার্ডটি তাকে দিয়েছিল। দিবা তখন মনে করতে থাকে ঠিক করে যে যে কোনো উপায়ে তাকে ২৫ লাখ টাকার এটিএম কার্ডটি চুরি করতে হবে। এরপর বেলান এবং দিবা গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। বেলান জানায় যে এই গ্রামটা তার চেনা মনে হচ্ছে। এখানে তার সুব্রামানিয়াম নামে একজন বন্ধু আছে, যিনি বিদ্যুৎ বিভাগে কাজ করেন এবং তার ৩টি মেয়ে রয়েছে। বেলান দিবাকে একটি দোকানে গিয়ে তার বন্ধুর বাড়ির ঠিকানা খোঁজ করতে বলে। তারা আজ রাত তার বাড়িতেই থাকবে এবং পরদিন সকালে সেখান থেকে চলে যাবে। দিবা গ্রামের একটি দোকানে গিয়ে এক ব্যক্তিকে জিজ্ঞেস করে যে সুব্রামানিয়াম নামে কেউ এই গ্রামে থাকে কিনা, যিনি বিদ্যুৎ বিভাগে কাজ করেন এবং যার ৩টি মেয়ে রয়েছে। দোকানদার জানায়, আমাদের গ্রামে এমন তো কেউ নেই, তবে শ্রীনিবাস নামে একজন বিদ্যুৎ বিভাগে কাজ করেন।
দিবা ফিরে এসে বেলানকে জানায় যে এই নামে কেউ থাকে না এই গ্রামে। বেলান তখন কিছুটা মন খারাপ করে। এরপর তারা দুজনে গ্রামের একটি হোটেলে রাতে থাকার সিদ্ধান্ত নেয়। হোটেলে ফিরে তারা দুজনেই ফ্রেশ হয়ে নিজেদের জীবনের গল্প বলতে শুরু করে। দিবা বেলানকে তার নিজের সম্পর্কে, তার মায়ের কথা, কিভাবে সে চোর হলো এবং কতদিন জেলে ছিল সব জানায়। কিছুক্ষণ পর দিবা তার বন্ধু গণেশকে ফোন করে বেলানের কথা জানায়। সে বলে যে বেলানের কাছে 25 লাখ টাকার একটি এটিএম কার্ড আছে, কিন্তু সে তার পিন নম্বর ভুলে গেছে। গণেশ জানায়, তুমি দারুণ কাজ করেছো। এক কাজ করো, আমাকে এটিএম কার্ডের ছবি পাঠাও, আমি একটা ডুপ্লিকেট কার্ড বানিয়ে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এরপর দিবা ও বেলান দুজনেই মদ পান করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে, কিন্তু মাঝপথে বেলান আবার উল্টাপাল্টা কথা বলতে থাকে। তুমি কে? আমি তোমার সঙ্গে কেন যাব? দিবা তখন আবার সবকিছু খুলে বলে। এর মধ্যে তাদের বাইকের চাকা পাংচার হয়ে যায়। দিবা বাইকটি সারানোর জন্য কাছাকাছি একটি মেকানিকের দোকানে যায়। এই সময় গণেশ দিবাকে ফোন করে জানায় যে সে দুজন ছেলেকে পাঠিয়েছে, যারা একটি ডুপ্লিকেট এটিএম কার্ড নিয়ে এসেছে। দিবা যেন আসল কার্ডটির বদলে সে নকল কার্ডটি বেলানকে দিয়ে দেয়। দিবা আগের রাতে বেলানের এটিএম কার্ডের ছবি তুলে তার বন্ধু গণেশকে পাঠিয়েছিল। সেই ছবির সাহায্যে গণেশ একটি ডুপ্লিকেট কার্ড বানিয়ে তারা দুজন লোককে দিয়ে দিবাকে পাঠিয়েছে। কিছুক্ষণ পর দিবা ফিরে এসে দেখে বেলান স্থানীয় কিছু লোকের সঙ্গে ঝগড়া করছে, কারণ কিছুক্ষণ আগে বেলান তাদের সঙ্গে ক্যারম বোর্ড খেলে 10,000 টাকা হেরে গেছে। দিবা সেই লোকদেরকে 10,000 টাকা দিয়ে বেলানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজনেই একটি আশ্রমে পৌঁছায়, যেখানে বেলানের বন্ধু থাকে। বেলানকে দেখে তার বন্ধু খুব খুশি হয়। সে বলে, এতদিন পর আজ তুমি আমার সঙ্গে দেখা করতে এলে। বেলান ওয়াশরুমে গেলে দিবা বেলানের বন্ধুকে বেলান সম্পর্কে জিজ্ঞেস করে। বেলানের বন্ধু তখন জানায় যে বেলানের কোনো সন্তান নেই এবং তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। আসলে তার নিজের ছেলের নাম কুমার। বেলানের বন্ধু দিবাকে জানায় যে বেলান তার ছেলেকে নিজের সন্তানের মতো বড় করেছে। এই কথা শুনে দিবা হতবাক হয়ে যায়। এরপর বেলানের কাছে ফিরে এসে বলে, স্যার, এখান থেকে যাওয়া যাক। বেলান তখন বলে, আরে দিবা, অনেকদিন পর তিরুপমালায় এসেছি, চলো এখানকার মন্দিরটা দর্শন করি। দিবাও এতে রাজি হয়। এরপর তারা দুজনেই মন্দিরের কাছে একটি বাড়ি ভাড়া করে বিশ্রাম করতে থাকে। বেলান জানায়, এই শহরে আমার ছোটবেলার এক বন্ধু আছে, যার নাম শ্রীধর। ছোটবেলায় আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। এখন সে অনেক বড় মানুষ, কাপড়ের ব্যবসা করে, শহরে একটা মলও আছে, কিন্তু তার নম্বর আমার কাছে নেই। তুমি কি ওর ফোন নম্বরটা জোগাড় করে দিতে পারবে? দিবা বলে, এটা তো আমার কাছে জল ভাত স্যার। এই বলে দিবা শ্রীধর মলে যায়। সেখানে কিছু কেনাকাটার পর সে কর্মচারীর সঙ্গে কথা বলে শ্রীধরের ব্যাপারে খোঁজ নেয়। দিবা জানায়, আমি শ্রীধরের বন্ধু, তার সঙ্গে কথা বলছিলাম, কিন্তু আমার ফোন বন্ধ হয়ে গেছে। তুমি তার নম্বরটা ডায়াল করে আমাকে দাও। এভাবেই দিবা শ্রীধরের নম্বর জোগাড় করে বেলানের কাছে আসে। নম্বর দেখে বেলান খুব খুশি হয়ে বলে, আরে দিবা, তোমার তো দারুণ প্রতিভা, এত দ্রুত নম্বরটা বের করে আনলে। অন্য দৃশ্যে মহিলা পুলিশ অফিসার ফরিদা একটি বাড়ির কাছে একটি খুনের তদন্ত করছেন। এই বাড়িটি সেই বাড়ি যেখান থেকে দিবা বেলানকে নিয়ে এসেছিল। ফরিদা আরো জানতে পারেন যে সম্প্রতি 3টি খুনের ঘটনা ঘটেছে। প্রথম খুনটি এই বাড়িতে, দ্বিতীয় অন্য একটি গ্রামে এবং তৃতীয়টি তিরুপমালাইতে। আসলে পুলিশ একটি ব্রিজের নিচ থেকে শ্রীধরের মৃতদেহ খুঁজে পায়, যার ফোন নম্বর দিবা আগের দিন বেলানকে এনে দিয়েছিল। পুলিশের কাছে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে যে ভিকটিমের ফোন নম্বরটি এখনো সচল আছে। পুলিশ অফিসার ফরিদা বুঝতে পারেন যে এর মানে খুনি ক্রমাগত এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এরপর আমরা দিবা এবং বেলানকে আবারও যাত্রা শুরু করতে দেখি। দিবা বেলানকে বলে, পাশের গ্রামে আমার এক বন্ধু থাকে, সেখানে এখন উৎসব চলছে, চলো সেখান দিয়েই যাই। রাতের আঁধার নেমে আসার পর তারা গণেশের গ্রামে পৌঁছায়। সেখানে গণেশ দিবার সাথে দেখা করে এবং জানায় এটিএম কার্ডের সঠিক পিন নম্বর খুঁজে পেতে কয়েক বছর লেগে যাবে, তাই দিবাকেই সঠিক পিন নম্বরটি বের করতে হবে।
এই সময় গণেশ কিছুটা ট্যাবলেট গুঁড়ো করে মদের সাথে মেশায় এবং দিবা ও বেলানকে একসঙ্গে মদ পান করার জন্য আমন্ত্রণ জানায়। তিনজনই একসঙ্গে বসে মদ খেতে খেতে অনেক মজা করে। দিবা এবং গণেশ যখন ঘুমিয়ে পড়ে তখন বেলান শিব সিলভাম নামে একজন শিক্ষককে ফোন করে তার সঙ্গে একটি জায়গায় দেখা করতে বলে। শিব তখন জিজ্ঞেস করে, আপনি কে এবং কেন আমি এই সময় আপনার সঙ্গে দেখা করব? বেলান তখন বলে, মধুমিতার কথা মনে আছে? মধুমিতার নাম শুনে শিব চমকে ওঠে। সে বলে, তুমি ওই মেয়েটার কথা কি করে জানলে? বেলান হুমকি দিয়ে বলে, যদি এই মুহূর্তে আমার সঙ্গে দেখা করতে না আসো তাহলে মধুমিতার সেই ভিডিও তোমার স্ত্রীর কাছে পাঠিয়ে দেব। বেলানের এই কথা শুনে শিব দ্রুত একটি স্কুলের কাছে বেলানের সঙ্গে দেখা করতে যায়। শিব স্কুলের কাছে পৌঁছানো মাত্রই বেলান তাকে প্রচন্ড মারধর করে এবং তাকে মেরে ফেলে। আসলে এখানে যা ঘটেছে তা হলো, শিব তার ছাত্রী মধুমিতাকে ফাঁদে ফেলে তার উপর নির্যাতন করত। সে এর ভিডিও করে মধুমিতাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। যখনই তার ইচ্ছে হতো সে মধুমিতার উপর নির্যাতন চালাতো। মধুমিতার সঙ্গে তার আরো কয়েকজন বন্ধুও শিবের ফাঁদে আটকা পড়েছিল। এর আগে পুলিশ যে 3টি মৃতদেহ খুঁজে পেয়েছিল তারা সবাই এমন লোক ছিল যারা নাবালিকা মেয়েদের উপর অত্যাচার করত এবং তাদের নিয়ে ব্যবসা শুরু করেছিল। বেলান গ্রাম থেকে ঘুরে এসব লোকদের খুঁজে বের করে তাদের হত্যা করেছিল। সে তাদের ফোন করে হুমকি দিত, তারপর কোনো নির্জন জায়গায় ডেকে এনে মেরে ফেলতো। পুলিশ এই ফোন নম্বর ট্র্যাক করে লোকেশন পাওয়া মাত্রই সে স্কুলের কাছে চলে আসে, কিন্তু ততক্ষণে বেলান শিবকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। বেলান এক জায়গায় এসে তার ফোনটি ফেলে দেয়। সকাল হলে দিবা এবং গণেশ দেখতে পায় যে বেলান আহত অবস্থায় এক জায়গায় পড়ে আছে। তারা বেলানের কাছে গিয়ে জিজ্ঞেস করলে সে তাদের একটি মিথ্যে গল্প শোনায়। সে বলে, কেউ এসে আমাকে মারধর করে আমার ফোন ছিনিয়ে নিয়ে চলে গেছে, আমার কিছুই মনে নেই। দিবা তখন বেলানের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। এরপর দিবা তার মাকে নিয়ে একটি গ্রামে যায়। এতদিন পর দিবাকে দেখে তার মা খুশি নন। তিনি বলেন, আবার কি কীর্তি করতে এসেছিস? দিবা তার মাকে বেলান সম্পর্কে বলে। মা, এর নাম বেলান। স্মৃতিভ্রমের কারণে ইনি সবকিছু ভুলে যান। আমি একে তার আত্মীয়দের বাড়িতে পৌঁছে দিতে এসেছি। এদিকে বেলান দিবার বাড়ির দেওয়ালে একটা ছবি দেখতে পান যা দিবার বাবা মায়ের। দিবার মা বেলানের কাছে এসে বলেন যে এটি তাদের বিয়ের ছবি। বেলান তখন বলেন, ছবির নিচে যে তারিখ লেখা আছে সে একই দিনে আমারও বিয়ে হয়েছিল। আমার স্ত্রীর জন্মদিনও ছিল একই তারিখে। আমাদের দুজনের প্রেমের বিয়ে হয়েছিল। আমার স্ত্রী আমার জন্য তার পরিবার ছেড়ে চলে এসেছিল। এখন সে আর পৃথিবীতে নেই। এখান থেকে গল্পটি একটি ছোট ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে বেলানের স্ত্রী একজন মনোবিজ্ঞানী ছিলেন এবং একটি ছোট এনজিও চালাতেন। সেখানে তিনি মেয়েদের কাউন্সিলিং করতেন। এদিকে মধুমিতা নামের একটি মেয়ে বেলানের স্ত্রীর কাছে আসে এবং সমস্যার কথা জানায়। সে বলে যে তার শিক্ষক তার উপর নির্যাতন করত। সে তার ভিডিও তুলে তাকে ব্ল্যাকমেইল করে বারবার এমন কাজ করেছে। বেলানের স্ত্রী মধুমিতাকে কাউন্সিলিং করতে থাকেন, কিন্তু মধুমিতা ভেতর থেকে খুব অপরাধ বোধে ভুগছিল যে তার কারণে বন্ধুদের জীবনও নষ্ট হয়ে গেল। কিছুদিন পর মধুমিতা আত্মহত্যা করে। বেলানের স্ত্রী এই খবর পাওয়ার সাথে সাথে বিষণ্ণতায় ডুবে যান। মধুমিতার কথা তার মাথায় সবসময় ঘুরতে থাকে। যারা মধুমিতার সঙ্গে অন্যায় করেছিল তাদের বিরুদ্ধে তিনি আদালতে মামলা করেন। কিন্তু এই সময়ে বেলানের স্ত্রী আলঝেইমার এবং স্মৃতিভ্রংশ রোগে ধরা পড়ে। ধীরে ধীরে তিনি তার স্মৃতিশক্তি হারাতে থাকেন। আদালতে জবানবন্দি দিতে গেলে তিনি সবকিছু ভুলে যান। ধীরে ধীরে তার রোগ এমন ভাবে বেড়ে যায় যে তিনি তার স্বামীকেও চিনতে পারেন না। একদিন বেলানের স্ত্রী মধুমিতার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতার বিষয়ে বিস্তারিত তথ্য লিখে একটি ফাইল তৈরি করে এবং বেলানকে দেন। তিনি বেলানকে বলেন যে মধুমিতা যদি আইনের কাছে বিচার না পায় তাহলে যেন বেলান নিজেই ওই লোকগুলোকে হত্যা করে মধুমিতার বিচার নিশ্চিত করেন। সেই সব মানুষের সম্পর্কে বিস্তারিত সব তথ্য সে ডায়েরিতে লেখা ছিল। পরের দিনে বেলানের স্ত্রী আত্মহত্যা করেন। এখন বেলান শুধু তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের জন্য ওই লোকগুলোকে একে একে হত্যা করে চলেছেন। এখন থেকে শুধু একজনকে খুন করতে হবে, যার নাম অরুণ। অরুণ ছোট মেয়েদের অপহরণ করে একটি অমানবিক ব্যবসা চালাচ্ছিল। বর্তমান সময়ে বেলান দিবাকে বলেন, দিবা, অনেকদিন পর নিজের বাড়িতে এলি। এখন তুই তোর মায়ের কাছেই থাক, আমি নিজে এখান থেকে চলে যাব।
কিন্তু দিবা তাতে রাজি হয় না। সে বলে, স্যার আমি নিজেই আপনাকে আপনার গ্রামে পৌঁছে দেব। পথে আমরা দুজনেই ভ্রমণ উপভোগ করব। আর হ্যাঁ, আজ থেকে আমি চুরি করাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময় দিবার মা তাকে ফোন করে জানান যে তাদের বাড়িতে 10 লাখ টাকার একটা চেক পড়ে আছে। দিবা তৎক্ষণাৎ বাইক থামিয়ে বেলানকে জিজ্ঞেস করে, স্যার ওই চেকটা আপনি বাড়িতে রেখেছিলেন? বেলান উত্তর দেন, দিবা, আমার তো কোনো সন্তান নেই, এত টাকা দিয়ে কি করব? তুমি বরং সেই টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করতে পারো। বেলানের কথা শুনে দিবা খুশি হয়। এরপর তারা দুজনেই একটি হোটেলে ওঠে। আসলে বেলান এখানে এসেছে অরুণের খোঁজে, কারণ অরুণ এই শহরেই থাকে। বেলান বাথরুমে গিয়ে শিবের ফোন থেকে অরুণকে মেসেজ করে, আমি তোমার শহরে আছি, আমার একটা সুন্দর টাটকা মেয়ে চাই, কোথায় তোমার সঙ্গে দেখা করব? এভাবে সে অরুণকে ডেকে পাঠায়। একই সময় একজন ডেলিভারি বয় খাবার নিয়ে আসে। দিবা বেলানের পার্স থেকে টাকা বের করে তাকে দেয়। ঠিক তখনই বেলানের পার্স থেকে বেশ কয়েকটি সিম কার্ড পড়ে যায়। এতগুলো সিম দেখে দিবা বেলানকে সন্দেহ করতে শুরু করে। বেলান সম্পর্কে আরো জানতে দিবা তার ফোনটি ভিডিও রেকর্ডিং মোডে রেখে বাথরুমে যায়। কিছুক্ষণ পর দিবা বাথরুম থেকে বেরিয়ে বেলানের দিকে তাকিয়ে বুঝতে পারে যে বেলানের মদের সাথে ঘুমের ওষুধ মেশানো আছে। তখনই দিবা বুঝে যায় যে রাতে যখন সে মদ পান করে তখন কেন সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে এবং বেলান রাতের বেলা কোথাও চলে যায়। এরপর বেলান বাথরুমে গেলে দিবা তার ফোনটি হাতে নিয়ে দেখতে থাকে। তখন সে ফোনের রেকর্ডিং এ বেলান এবং অরুণের কথোপকথন খুঁজে পায়। দিবা সে কথাগুলো শুনে বুঝতে পারে যে বেলান একটি মেয়ে চায় এবং তাকে নিয়ে মজা করতে চায়। বেলান যখন বাথরুম থেকে বেরিয়ে আসে দিবা ঘুমের ভান করে শুয়ে পড়ে। এরপর বেলান অরুণের সাথে দেখা করতে চায়। দিবাও বেলানকে অনুসরণ করতে শুরু করে এবং মনে মনে ভাবে, আমি বেলানকে একজন খুব ভালো মানুষ এবং দয়ালু মানুষ ভেবেছিলাম, কিন্তু সে যে এত খারাপ হতে পারে তা আমি কল্পনাও করিনি। বেলান সেই নির্দিষ্ট জায়গায় এসে অরুণের জন্য অনেক অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ পরও অরুণ না আসায় বেলান ফিরে আসে। এটা দেখে দিবাও দ্রুত রুমে ফিরে আসে এবং বেলান আসার আগেই ঘুমের ভান করে শুয়ে পড়ে। সকালে দিবা তার বন্ধু গণেশকে ফোন করে বেলান সম্পর্কে জানায়। সে বলে, আমি ওকে খুব ভালো মানুষ মনে করতাম, কিন্তু ওর কোনো রাগ নেই, ও শুধু ছোট মেয়েদের জীবন নিয়ে খেলা করে, আমি তো শুধু ছোটখাটো চুরি করি। দিবা তখন গণেশকে জানায়, কিন্তু সে তো একজন বড় অপরাধী। গণেশ বলে, আমরা এই লোকটাকে আমাদের গেস্ট হাউসে নিয়ে যাব, সেখানে আমরাই তাকে ভালো করে শিক্ষা দেব। এরপর দিবা বেলানের কাছে আসে এবং বলে, স্যার আপনি গণেশের সঙ্গে ওর গেস্ট হাউসে যান, আমিও কিছু মদ নিয়ে ওখানে আসছি, আপনার গ্রামে গেলে তো আবার কখন দেখা হবে জানি না। বেলানও রাজি হয়ে যায়। এরপর বেলান গণেশের গাড়িতে করে গেস্ট হাউসে যেতে শুরু করে। দিবা বারবার পেছন ফিরে তাকায়, কিন্তু তাদের দেখতে পায় না। গণেশ বেলানকে আশ্বস্ত করে বলে, স্যার আসবেন, চিন্তা করবেন না। তখন বেলান গণেশের গাড়িতে একটি চেইন দেখতে পান, যেটি অরুণের হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবিতেও দেখা গিয়েছিল। বেলান নিশ্চিত হন যে গণেশই অরুণ। বেলান ফোন করলো, আশ্চর্যজনকভাবে গণেশের ফোন বেজে ওঠে। অর্থাৎ বেলান যাকে খুঁজছিলেন সেই অরুণ হলেন গণেশ। অরুণ তখন বেলানকে বলে, আরে বুড়ো, তুমি খুব তাড়াতাড়ি আমাকে খুঁজে পেয়েছো। তুমি আমাকে মারতে আমার শহরে এসেছো, আর আমি তোমাকে এখানে মারতে নিয়ে এসেছি। বেলান বলেন, তোমার বন্ধু দিবা যদি তোমার আসল পরিচয় জানতে পারে তাহলে কি হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। অরুণ বলে, দিবা আমার সম্পর্কে কিছুই জানে না, এমনকি আমি কি করি বা আমার ব্যবসা কি সে তাও জানে না। সে শুধু ছোটখাটো চুরি করে জীবন চালায়, আর তাছাড়া সে মনে করে তুমিই ছোট মেয়েদের জীবন নষ্ট করছো, তার চোখে তুমিই একজন অপরাধী। এখানে আরেকটি বিষয় ঘটে, বেলান যখন অরুণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন অরুণ বেলানকে দেখতে পায়নি। এরপর অরুণ বেলানকে প্রচন্ড মারধর করে এবং তার হাত পা বেঁধে ফেলে। কিছুক্ষণ পর সেখানে মমতা আসে। অরুণ দিবাকে জিজ্ঞাসা করে, একে নিয়ে এখানে কি করা উচিত? দিবা বেলানের কাছে এসে তার হাত পা খুলে দেয়। এই মুহূর্তে আমরা জানতে পারি যে অরুণ যখন তার গাড়ি থামায় তখন বেলান দিবাকে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে দিবা গাড়ির ভেতর থেকে অরুণের সব কথা শুনতে পায় এবং তার আসল পরিচয় জানতে পারে। দিবা সত্য জানার পর অরুণ এবং তার মধ্যে প্রচন্ড মারামারি শুরু হয়ে যায়। এই মারামারির সময় বেলান অরুণকে খুন করে।
কিছুক্ষণ পর পুলিশ সেখানে আসে এবং দিবা ও বেলানকে গ্রেফতার করে নিয়ে যায়। আদালতে বেলান বিচারকের সামনে পুরো সত্যটি প্রকাশ করেন। তিনি বলেন যে তিনি কেবল সেই সব লোকদেরই হত্যা করেছেন যারা ছোট মেয়েদের উপর নির্যাতন করে তাদের জীবন নষ্ট করেছে। বিচারক বলেন, আপনি যা করেছেন তা নৈতিকভাবে সঠিক, কিন্তু আইনের দৃষ্টিতে কাউকে নিজে খুন করা ঠিক নয়। এভাবে বিচারক তাদের মামলা স্থগিত করে দেন। আদালত থেকে বেরিয়ে আসার পর পুলিশ অফিসার ফরিদা বেলান ও দিবাকে মিষ্টি খাওয়ান এবং বলেন, আজ আমার মেয়ের জন্মদিন। ঠিক তখনই মধুমিতার বাবা মাও মিষ্টি নিয়ে এসে বেলান ও দিবাকে খাওয়ান। এখানেই আমরা একটি চমকপ্রদ সত্য জানতে পারি। আসলে বেলান অরুণকে খুন করেননি। যখন অরুণ বেলানকে হত্যা করতে গিয়েছিল তখন দিবা তাকে খুন করে, কিন্তু আদালতে বেলান বলেছিলেন যে তিনিই অরুণকে খুন করেছেন। এরপর যখন তারা দুজনেই জেলে যাচ্ছে তখন দিবা বেলানকে জিজ্ঞেস করে, স্যার, আপনাকে প্রথমে ওই ঘরে বেঁধে রাখা হয়েছিল কেন? বেলান বলেন, আসলে আমি একজনকে খুন করতে ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে খুব মারধর করে বেঁধে রেখেছিল। আমাকে কষ্টে আমি তাকে মেরে লাশটি খাটের নিচে লুকিয়ে রেখেছিলাম। ঠিক সেই মুহূর্তে তুমি ঘরে এলে। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না, তাই তোমার কাছে ভুলে যাওয়ার ভান করেছিলাম। এভাবেই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। এই ধরনের আরো মুভি এক্সপ্লেইন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।